গল্পের নাম আহান রয়জাদা ও রাতের অভিশাপ। লেখক ও প্রধান চরিত্র আহান রয়জাদা। রাতের অন্ধকার মানেই শুধু নীরবতা নয়, কোথাও না কোথাও ঘাপটি মেরে লুকিয়ে থাকে অতীতের প্রেতাত্মা, প্রতিশোধ, অপেক্ষা আর অভিশাপ নিয়ে। শুরুটা হঠাৎ। তখন অক্টোবর মাস, শরতের শেষ। আমি আহান রয়জাদা একটা ডকুমেন্টারি প্রজেক্টের কাজে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রামে, ঘনশ্যামপুর। গুগল ম্যাপে জায়গাটা পর্যন্ত স্পষ্ট নয়। গল্প ছিল ওই গ্রামে একটা জমিদার বাড়ি আছে, পরিত্যক্ত, কিন্তু অশরীরীরা নাকি এখনও বাস করে সেখানে। আমি শহুরে ছেলে, আধুনিক চিন্তাভাবনায় বড় হওয়া, ভূতে বিশ্বাস করি না এটাই ভাবনা ছিল। কিন্তু সেদিন রাতে সব কিছু বদলে গেল। জমিদার বাড়ির আগমন গ্রামে পৌঁছেও অনেকেই বলল, আনবাবু, রাত হইলে ওই দিকের দিকে যাইয়েন না, জমিদার বাড়ি ভেতরে কেউ গেলে আর ফেরে না। আমি হেসে উড়িয়ে দিলাম, ক্যামেরা আর টর্চ নিয়ে রওনা দিলাম সন্ধ্যা 7টার দিকে। জায়গাটা ছিল পাথরের পুরনো বাড়ি, চারপাশে জঙ্গল, বাড়ির জানালায় কাঠামো ঝরে পড়েছে, অথচ একটা কুয়াশার পরত সব ঢেকে রেখেছে যেন। গেট খুলতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো, একটা হিমের স্পর্শ। আমি ভেতরে ঢুকলাম। অভিশপ্ত দরজা, বাড়ির ভেতর অদ্ভুত নিস্তব্ধতা, কেবল আমার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ একটা দরজার সামনে এসে থামলাম। উপরে বড় করে লেখা ছিল, সতর্ক থাকো। কৌতূহল আমাকে ছাড়ল না। দরজাটা খোলার সময় মনে হলো যেন কেউ ভেতর থেকে ঠেলে ধরছিল। দরজা খুলতেই একবারে ঘরের বাতাস পাল্টে গেল। ঘোলাটে আলোয় একটা আয়না ঝুলছে, আর পাশে একটা পুরনো কাঠের কৌটো। কৌটো খুলতেই থক করে একটা চিঠি পড়ে গেল। তাতে লেখা যে এই দরজার সীমানা পার করে তার নাম হয়ে যায় অভিশপ্তদের তালিকায়। তুমি যদি এখনও ফিরতে চাও, পেছনে তাকিও না। আমি থমকে গেলাম। হঠাৎ জানলার কাচটা থক করে ভাঙল, গায়ে কাটা দিয়ে উঠল। প্রথম দেখা, তার মুখ নেই। আমি ক্যামেরা তুলতে যাব এমন সময় মনে হলো আয়নার ভেতর একটা ছায়া নড়ছে। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আয়নার দিকে তাকাতেই দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন মহিলা। তার মুখ নেই, শুধু একটা গহ্বর, ঠিক যেন কেউ মুখ কেটে নিয়েছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। শীতল ঘাম গায়ে ছুটল। জানলার কাছে আবার শব্দ হলো। এবার স্পষ্ট দেখলাম বাইরে অনেকগুলো মুখ, মুখহীন, চোখহীন। তারা শুধু তাকিয়ে আছে আমার দিকে, ভেতরে আসার চেষ্টা করছে, রক্তে লেখা বার্তা। হঠাৎ দেয়ালে ফুটে উঠল কিছু অক্ষর, রক্ত দিয়ে লেখা যেন, আহান, তুই আমাদের জায়গায় এসেছিস, এখন তোকে যেতে দেব না। আমার গলা শুকিয়ে গেল। টর্চের আলো নিভে গেল হঠাৎ। সব অন্ধকার। শুধু ঘরের কোণে শোনা গেল এক মেয়ের হাসি। সেই হাসি যেন কানে ছুঁইয়ে কাটা দেয়, একসঙ্গে মিষ্টি আর ভয়ঙ্কর। আমি দৌড়াতে লাগলাম, ঘরের একের পর এক দরজা পেরিয়ে। কিন্তু সব দরজা আবার সেই একই ঘরে ফিরে আসে। ঘড়ি, আয়না, রক্তলেখা আর সেই মুখহীন ছায়া। একজন আমাকে ডাকল। তখনই একটা দরজার ফাঁকে একজন বৃদ্ধা হাত বাড়িয়ে দিল, বলল, চল, বাঁচতে চাইলে আমার সঙ্গে আয়। আমি দৌড়ে গেলাম তার পেছনে। তিনি বললেন, তোর নাম যেহেতু ওই ঘরে লেখা হয়ে গেছে, এখন শুধু একটাই পথ, পুরনো কুয়োটা, যেখানে ওদের আত্মা বাঁধা আছে, সেখানে গিয়ে আগুন দিতে হবে। আমি পৌঁছালাম সেই কুয়োর কাছে। চারপাশে সাদা কুয়াশা আর অসংখ্য কান্নার আওয়াজ। আমি মোমবাতি জ্বালালাম আর মুখস্থ করলাম বৃদ্ধার দেওয়া মন্ত্র। তখনই কুয়োর ভেতর থেকে একটা হাত উঠে এলো, জ্বলন্ত, আর একটা, যেন শত শত পোড়া আত্মা বেরিয়ে আসছে আমাকে টানতে। তাদের মধ্যে একটার মুখ এবার স্পষ্ট, তা আমার মুখ। একটা ফিসফিস আওয়াজ করল, তুই তো এখন আমাদের একজন। আমি হঠাৎ সজোরে আগুন ছুড়ে দিলাম কুয়োর ভিতর। চিৎকার, ধোঁয়া আর ঝড় সব মিলিয়ে যেন গ্রামটা থমকে গেল। ভোরের আলো ও মুক্তি। চোখ খুললাম ভোরে, আমি মাঠের ধারে পড়ে আছি। কুয়োর পাশে আগুনের ছাই, আর জমিদার বাড়ি যেন হাওয়া হয়ে গেছে। গ্রামের লোকজন বলল,
আহান বাবু, আপনি তো মরেই গিয়েছিলেন, আমরা আপনাকে খুঁজে পাইনি 2 দিন ধরে। আমি শুধু হাসলাম। বুঝলাম ভূত ছিল, অভিশাপও ছিল, কিন্তু আমি বেঁচে ফিরেছি। আর সেই জমিদার বাড়ির শেষ আত্মা পেয়েছে মুক্তি।